এবারের এডিসি নির্বাচনের ফলাফল একদিকে যেমন ক্ষমতার অঙ্ক কষার নতুন খাতা খুলেছে, অন্যদিকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আমাদের রাজনৈতিক সংস্কৃতির পচন। ভোট মানেই আজ আর মতের লড়াই নয়, এ যেন শক্তির প্রদর্শন, প্রতিহিংসার উল্লাস। পাহাড় জুড়ে সংঘাত ও রক্তপাত, আর ফল ঘোষণার পর উন্মত্ত ভাঙচুর ও অগ্নিসংযোগ। এ কি গণতন্ত্র নাকি পরিকল্পিত নৈরাজ্য? প্রশ্নগুলো অস্বস্তিকর, কিন্তু এড়িয়ে যাওয়ার উপায় আছে কি? কেন এই সন্ত্রাস? কার ইশারায়? কার লাভের অঙ্কে সাধারণ মানুষের ঘর পুড়ে ছাই হয়? 88-র জোট হোক, 25 বছরের দীর্ঘ বাম শাসন হোক, কিংবা বর্তমান ক্ষমতার দ্বন্দ্ব, সব আমলেই রাজনৈতিক হিংসা একইভাবে বেঁচে থেকেছে। তাহলে কি এই সন্ত্রাসী আমাদের রাজনীতির স্থায়ী চরিত্র? নেতাদের উস্কানিমূলক ভাষণ যেন আগুনে ঘি ঢালে, কর্মী সমর্থকরা পরিণত হয় হাতিয়ারে, আর প্রশাসনকে দাঁড়াতে হয় আক্রমণের মুখে। পুলিশ ও প্রশাসনের ওপর সংঘবদ্ধ হামলা শুধু আইন ভঙ্গ নয়, রাষ্ট্র কাঠামোর প্রতি প্রকাশ্য চ্যালেঞ্জ। রক্ষকের ওপর হামলা চালিয়ে যে সমাজ নিজেকে শক্তিশালী ভাবে, তারা ভবিষ্যতে আসলে কতটা নিরাপদ? তবে সবচেয়ে ভয়ঙ্কর সত্যটা লুকিয়ে আছে এই সহিংসতার আড়ালে বিভাজনের রাজনীতিতে। এই সন্ত্রাস কি শুধুই ক্ষমতার জন্য, নাকি ইচ্ছাকৃতভাবে সমাজকে ভেঙে ফেলার এক সুপরিকল্পিত কৌশল? মানুষকে মানুষ থেকে আলাদা করার, সন্দেহ আর ঘৃণার বীজ বপনের এই খেলা রাজ্যের শান্তি, শৃঙ্খলা ও সৌভ্রাতৃত্বের জন্য কত বড় হুমকি? নমস্কার, আমি দীপেন, আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। নির্বাচনোত্তর সন্ত্রাস এবং রাজ্যের সামাজিক সম্প্রীতি নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনায় আজ আমার সাথে রয়েছেন প্রাক্তন পুলিশ আধিকারিক নন্দন সরকার এবং বিশিষ্ট সাংবাদিক মণিময় রায়। দুজনকে স্বাগত আজকে অনুষ্ঠানে। মণিময়দা, সম্প্রতি সমাপ্ত এডিসি নির্বাচনকে ঘিরে আমার প্রথম প্রশ্ন আপনাদের কাছে। আপনি যেহেতু এডিসি নির্বাচনকে খুব কাছ থেকে দেখেছেন, গ্রাউন্ড জিরোতে গেছেন বারবার, তো এই যে নির্বাচনকে ঘিরে ব্যাপক সহিংসতা দেখা গেল, বা কার্যত এখনো দেখা যাচ্ছে বলতে পারি আমরা, এটা কি শুধুই তাৎক্ষণিক রাজনৈতিক উত্তেজনা, নাকি একটা দীর্ঘমেয়াদী বিভাজনের রাজনীতির ফল বলে আপনি মনে করেন? যেভাবে এটা কন্টিনিউ করছে, আপনার এই চ্যানেলকে ধন্যবাদ জানাই। একটা অসাধারণ সময়ে আপনারা এই বিষয়টিকে তুলে আনার চেষ্টা করেছেন। দীর্ঘদিন ধরে এই আলোচনা হচ্ছে, আমরা এর আগেও কথা বলেছি এই সন্ত্রাসটা কেন। যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন তাদের উদ্দেশ্যে বলি, তারা কোনো অবস্থাতেই আমাদের ভুল বুঝবেন না যে এই সন্ত্রাসটা চাল, তেল, মানুষের নিত্য নৈমিত্তিক পণ্যদ্রব্যের ব্যাপক মূল্যবৃদ্ধি, তার বিরুদ্ধে সন্ত্রাসটা হচ্ছে, ভাবার কোনো কারণ নেই। সন্ত্রাসটা হচ্ছে, আমার ধারণা, একেবারে ব্যক্তিগত ধারণা, সেটা হচ্ছে ক্ষমতাকে দখলে রাখা, নাম্বার 1। নাম্বার 2, ক্ষমতা হারানোর ভয়। নাম্বার 3, ক্ষমতায় থাকার সময় এমনভাবে ক্ষমতার অপব্যবহার করা হয়েছে তা নির্ধারণের পরে প্রতিবেশীর কাছ থেকে প্রত্যুত্তর পাওয়ার ভয়। নির্ধারণের আগে নির্বাচনের সময়ে ব্যাপক বাক্যের অপব্যবহার। জনজাতি আত্মপরিচয়ের রাজনৈতিক অভিব্যক্তির সাথে দীর্ঘদিনের সামাজিক সম্পর্কচ্যুতি আমার ধারণা হয়েছে। কারণ ত্রিপুরা রাজ্যের জনজাতিরা স্বাভাবিকভাবেই শান্তিপ্রিয়। এই সমাজ সচেতনতা তাদের দীর্ঘদিন রয়েছে। এই ধরনের সন্ত্রাস কোনো অবস্থাতেই পার্বত্য এলাকাতে কোনো দিন এমনভাবে পরিলক্ষিত হয়নি। আমি কাছ থেকে কয়েকটি জায়গার ঘটনা আমি জানি, তাই বলছি। এবং শেষটা যেটা বললাম, যে আত্মপরিচয়ের রাজনৈতিক অভিব্যক্তি ইত্যাদি ইত্যাদি থাকা, তার বাইরে গিয়ে দীর্ঘদিন যে সামাজিক সম্পর্ক, সেই সামাজিক সম্পর্কের যে ব্যাপক ভাঙন ঘটেছে, তার পরিপ্রেক্ষিতে এই ঘটনাটা। এবং সবচেয়ে বড় কথা, আমার যা উপলব্ধি, ধরুন দীর্ঘদিন ধরে পত্রপত্রিকার সঙ্গে যুক্ত, তো ফলে আমার যা ধারণা, পরিস্থিতিটা এমন জায়গায় যাচ্ছে এই রাজ্যের, খুব চিন্তার বিষয়। সেটা হচ্ছে
যে এক সময় এ রাজ্যের নির্বাচন একটা উৎসব মুখর পরিচিতি লাভ করেছিল, এখন স্বাভাবিকভাবে সংশয় মুখর নয়, চিন্তাযুক্ত নির্বাচন পরিস্থিতি। প্রতি নির্বাচনের পরেই একটা করে গন্ডগোল হবে এবং এই গন্ডগোলের জন্য সাধারণ মানুষকে প্রস্তুত থাকতে হবে এবং বিশেষ করে তাদের ট্যাকের যে মানে অর্থাৎ নিজেদের আর্থিকভাবে বলিয়ান হয়ে থাকতে হবে যে নির্বাচনের পরে কিছু গন্ডগোল হবে এবং আমার কিছু ক্ষতি হবে, যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বা প্রতিদ্বন্দ্বিতার সঙ্গে থাকবেন। কিছু নিরীহ মানুষ এখানে আক্রান্ত হন, তার পরিপ্রেক্ষিতে যে ব্যবস্থা নেওয়ার সেই ব্যবস্থা কোনো অবস্থাতেই হয় না, আস্তে 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 মানুষ ভুলে যেত। এই জায়গায় দাঁড়িয়ে এডিসিতে কিন্তু এই দীর্ঘমেয়াদী এতদিন কোনোদিন এই পর্যন্ত এডিসিতে আপনি পরিসংখ্যান নিয়ে দেখবেন যে এডিসিতে ছুটকো ছাটকা দু একটা ঘটনা ঘটেনি তা না, ঘটেছে। এবং এতদিন দীর্ঘদিন ধরে এত বড় এতদিন ধরে হয়নি। মুখ্যমন্ত্রীর ভাষায় 254টা পরিবার মানে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, আমার ধারণা তার থেকে বেশি। ওকে মনোজদা, আপনার কথাগুলো শোনার পর তিনটে প্রশ্নই আমার মনে জাগছে, তিনটে ক জাগছে। কেন, কে দায়ী এবং কি হবে? আমরা সেই বিষয়টাতে আসবো, কিন্তু আমাদের সঙ্গে নন্দনবাবু রয়েছেন। দর্শক বন্ধুরা, আপনারা জানেন, আপনারা চেনেন, অনেকের কাছেই পরিচিত চেহারা নন্দনবাবুকে। নন্দনবাবু, আপনি বহুদিন ধরে এই সময়গুলোতে নির্বাচনোত্তরে যে সন্ত্রাসের আপনিও খুব কাছ থেকে দেখেছেন, আপনারা সামলেছেন এই সন্ত্রাসগুলোকে, সেটা বিধানসভা নির্বাচন হোক, পঞ্চায়েত নির্বাচন হোক কিংবা এডিসি নির্বাচন। এই যে সহিংসতার প্যাটার্ন কি আগের নির্বাচনগুলোর সঙ্গে মিলছে? একই ভুল কি বারবার পুনরাবৃত্ত মানে হচ্ছে বলে আপনার মনে হয়? ধন্যবাদ। প্রথমে যেটা বলছি, এবার যে টিটিএ এডিসির যে নির্বাচন হয়েছে বা নির্বাচন পরবর্তী যে হিংসা, তার সঙ্গে কিন্তু সাধারণ নির্বাচনে যে হিংসা হয় তার সঙ্গে কিন্তু অনেকটাই মৌলিক পার্থক্য আছে। আচ্ছা, দীর্ঘদিন ধরে আপনারাও দেখছেন ত্রিপুরার পাহাড়ের রাজনীতি। ত্রিপুরাতে এডিসি হওয়ার পর থেকেই এটাকে একটা ভুল ব্যাখ্যা করে কি বলা হয়েছিল যে এডিসি শুধু ট্রাইবেলদের জন্য। বিরাট সংখ্যক বাঙালিকে মেরে ধরে ওখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। এটা একটা ভুল ব্যাখ্যা, কারণ এডিসিতে ট্রাইবেল সংখ্যাগরিষ্ঠ অঞ্চল হিসাবে তার আলাদা উন্নয়নের জন্য কিন্তু এডিসি করা হয়েছিল। তো সেটাকে ভুল ব্যাখ্যা করে এটা শুধু এডিসি শুধু জনজাতিদের জন্য, সেরকম একটা ভুল মেসেজ কিন্তু ট্রাইবেল যারা জনসাধারণ ওদের মধ্যে পৌঁছে গিয়েছিল। এটা এক নম্বর। সেই বীজ বৃক্ষের রোপণ কিন্তু তখনই হয়ে গেছিল। সেকেন্ড যেটা হলো যে যারা জেনজেট আমরা যাদের বলি, অর্থাৎ ইয়ংস্টার যারা আছে, এদের জন্মের পর থেকে জ্ঞান হওয়ার পর থেকে বোঝানো হয়েছে যে এই ল্যান্ডটা আমাদের, এই ল্যান্ডটা আমাদের, এই ল্যান্ডে এখন যারা আছে তারা বাংলাদেশ থেকে এসে এরা এখানে আমাদের সবকিছু দখল করে ফেলেছে। এই যে একটা একতরফা বোঝানো, সেই একতরফা বুঝাতে বুঝাতে এরা চরম বাঙালি বিদ্বেষী হয়ে গেছে অনেক ট্রাইবেল ইয়ত্রাই। সেটা আমার সঙ্গে অনেকের মিলবো কি মিলবো না তাতে যাই না, কিন্তু আমি বাস্তব ঘটনাগুলো বলছি। মানে ইতিহাসটাকে বিকৃতি করে তাদের সামনে আনা হয়েছে, ভুল বোঝানো হয়েছে যে এটা তোমাদের ল্যান্ড ছিল, এটাতে এখন বাঙালিরা বাংলাদেশ থেকে এসে বা কোথাও এসে এটাকে দখল করে ফেলেছে, তোমরা এখন কিছু নিয়ে আগরতলা শহর দখল করে ফেলেছে, সবটাই দখল করেছে, এখন পাহাড়টাও দখল করবে। তো এদের মধ্যে একটা ভয়ঙ্কর ধরনের একটা যে একটা কমিউনাল ফিলিংস চলে এসছে, এটা হলো একটা। এখন এই যে সুযোগ সন্ধানী যে রাজনীতিবিদরা, তারা বিভিন্ন সময়ে এদের আবার নানাভাবেই ভুল বুঝিয়ে উস্কানি দিয়ে কিন্তু এমন একটা পরিস্থিতি তৈরি করেছে যেটার আমরা দেখতে পাচ্ছি যে আফটার ইলেকশন যে কিভাবে অ্যাটাকগুলো হয়েছে। হ্যাঁ, এটাকে কিন্তু ইয়েরও হয়েছে, জনজাতি অংশের লোকজন কিন্তু অনেকটাই ক্ষতিগ্রস্ত এই যে মব অ্যাটাকে, কিন্তু সেই মব অ্যাটাকটাকে অন্যভাবে ধরা হয়েছে। ট্রাইবেল বেসড পলিটিক্যাল পার্টিগুলো একটাই মনে করে যে তারা হলো মেশিয়া, অর্থাৎ এই যে ট্রাইবেলদের যে বিভিন্ন ধরনের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারে এই ট্রাইবেল বেসড যে পার্টিগুলো আছে সেগুলো এরা একটা এমন একটা ভাবমূর্তি তৈরি করার চেষ্টা করছে যে তারাই একমাত্র ট্রাইবেলদের উপযুক্ত মানে পাশে দাঁড়াতে পারবে।
সেটা কিন্তু আপনি দেখবেন অল ইন্ডিয়া বেসিসে হচ্ছে। অল ইন্ডিয়া বেসিসে কিছু কিছু রাজনৈতিক দল কিন্তু ব্যক্তিগত মানে কোনো একটা কমিউনিটির পক্ষ হয়ে কিন্তু তারা এমন একটা নিজেদের দেখাতে চাইছে যে এদের সবকিছুই এরার মাধ্যমে সবচেয়ে ভালো এরা ফল পাবে। আজকে পাহাড়ে এই যে যারা ট্রাইবেল ইয়স, এরা অলরেডি তাদের বিভিন্নভাবে বুঝিয়ে সুঝিয়ে তাদের অনেকটাই এলিনিয়েট করা হয়েছে টুয়ার্ডস প্লেন এরিয়া পিপল, টুয়ার্ডস অল ইন্ডিয়া লেভেল এই যে পলিটিক্যাল পার্টি, এবং টুয়ার্ডস ইন জেনারেল এই যে বেঙ্গলি কমিউনিটি। এখন দেখুন এখানে আবার কিছু কিছু কমিউনিটিকে বাদ দেওয়া হচ্ছে, ডিপ একটা কনস্পিরেসি আছে এটার মধ্যে। এখানে কিছু কিছু কমিউনিটি কিন্তু বাড়ি ঘরে একদম টাচ করা হয়নি, আচ্ছা বেঙ্গলি, কিন্তু এদের বাড়ি ঘরে কিন্তু টাচ হয়নি। আপনি একটা কিছু পাবেন না যে এদের বাড়ি ঘরে যে টাচ হয়েছে। বিজেপিকে এরা যারা ট্রাইবেলরা বিজেপিতে জয়েন করেছে, এদের এরা ভাবছে এটা বিজেপি হলো একটা প্লেন এরিয়া পিপলদের একটা পার্টি, যারা ট্রাইবেলদের যে নির্দিষ্ট যে স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার আছে সেটা হয়তো ভালোভাবে এদের কাছ থেকে পাওয়া যাবে না। সেটা কোথা থেকে পাওয়া যাবে? বোঝানো হয়েছে যে একমাত্র এই যে ট্রাইবেল বেস যে পলিটিক্যাল আঞ্চলিক দলগুলো এটা থেকে তুমি পাবে। অতএব এই কারণে এই হিংস্রতা, এবং পরবর্তী সময়ে একচেটিয়া যে দেশ এডিসি এটা শুধু আমাদের, এখানে অন্য কোনো কমিউনিটির থাকার অধিকার নাই, এটা আমাদের, আমরা সব হারিয়েছি, এখন পাহাড়টা অন্তত আমাদের। সেই কারণে এত হিংস্রতা, সেই কারণে এখানে অন্য কোনো রাজনৈতিক দলের লোকজনের অফিস ভেঙে দিচ্ছে, রাজনৈতিক দলের লোকজনের উপর অ্যাটাক হচ্ছে, এবং যারা যারা অন্যান্য রাজনৈতিক দলে জয়েন করছে আদার দেন আছে উদ্দেশ্য কি ফোল্ডে আসো, একই ফোল্ডে আসো, এটাকে একটা আমাদের নিজস্ব একটা ইয়ে করো, সেন্ট্রাল এই ইলেকশন পরবর্তী যে সন্ত্রাস, তার যে মানে জাতিসত্তার আবেগ তুলে তার পরবর্তী সন্ত্রাস, এখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান কোনো দেখা হয় না, এটা রাজনৈতিক খাতে দেখা হয় জেনারেল ইলেকশনে। আর এখানে সন্ত্রাসটা কি হয়েছে, এখানে একটা কিন্তু কমিউনাল একটা সেন্টিমেন্ট কিন্তু আছে। ওকে, এখানে কমিউনাল সেন্টিমেন্ট আছে, এবং তার জন্য আমরা যেভাবে সন্ত্রাস দেখেছি বিশেষ করে 2026 ডিসি ইলেকশনের পর, সেখান থেকে অনেকগুলো প্রশ্ন কিন্তু জন্ম দিয়েছে। আমি আবার আসবো আপনার কাছে। মনোমিতা, আপনি যে কথাগুলো বলছেন যে আত্মপরিচয়ের যে এই যে সাথে এই যে সামাজিক সম্পর্কের একটা বিচ্যুতি, এই জায়গাটা ধরে কেন হলো? মানে এর পেছনে কি শুধু এই সাময়িক এই যে আঞ্চলিক দলের উত্থান, যে কোনো আঞ্চলিক দলের উত্থান বা তাদের যে বিভিন্ন স্বার্থ রক্ষার কথা, দাবির কথা, এটাই ফ্যাক্টর, নাকি এর পেছনে অন্য কোনো গভীর রাজনীতি রয়েছে? না না, রাজনীতি করার জন্যই তো এসছেন ওনারা। ওরা যারাই করেছে 2000 কত সালে 2019-20 হয়েছে আপনার এই দলটি, তারপরে 2021-এ সাকসেস, 2023-এ সাকসেস, 2026-এ সাকসেস। ফলে স্বাভাবিকভাবেই তাদের একটা চিন্তা ভাবনা রয়েছে। তারা বিভিন্নভাবে তাদের স্লোগানগুলিকে বিভিন্ন সময় পরিবর্তন করেছেন, যেগুলি সাধারণ যে তাদের কর্মী বাহিনী আছে, এই কর্মী বাহিনীকে অনেক বেশি উদ্বুদ্ধ করেছে, যেটা অন্যান্য রাজনৈতিক দল সেই সংগঠিত শক্তি হিসাবে এটাকে কমব্যাট করতে পারেনি। এই জায়গাটাতে তারা সুবিধাটা পেয়েছে। আর এবারের যে সন্ত্রাসে, এবারের সন্ত্রাসে নন ট্রাইবেলরা খুব বেশি এফেক্টেড হয়নি। এবার যে সন্ত্রাসটা হয়েছে সেই সন্ত্রাসটার পরিপ্রেক্ষিতগুলি আমি বললাম, ওই যে চারটে পাঁচটা পয়েন্ট দেখলাম। কারণ আমি যে কাছ থেকে যেটা দেখেছি, সন্ত্রাস হবে এই যে ইলেকশন যে ক্যাম্পেইন যখন চলছে, তার একটা ইঙ্গিত কিন্তু কিছু কিছু জায়গায় পাওয়া গিয়েছিল। আমাদের কাছেও ফুটেজ টুটেজ আগে থেকেই পাওয়া গিয়েছিল, সংঘাত সংঘর্ষ আগেই শুরু হয়েছিল। এবং এই যে মানে একাধিক পক্ষের 28-28 স্লোগান, একাধিক পক্ষের এই 28-28 স্লোগানটা দুই পক্ষকে একদম কাছাকাছি নিয়ে এসেছে, একদম মুখোমুখি নিয়ে এসেছিল। এর পরিপ্রেক্ষিতে জিতে যাওয়ার পরবর্তী সময়ে যেটা তাদের দায়িত্ব নেওয়া উচিত ছিল, যে জিতে যাওয়ার পরে এই জায়গায় তো তাদের রাজনীতিটা করতে হবে, স্বাভাবিকভাবেই এখানে কোনো অবস্থাতেই সমস্যার সৃষ্টি করা যাবে না। পলিটিক্যালি যদি দেখা যেত, তাহলে যে সমস্ত জায়গাতে সমস্যা হচ্ছে সেখানে আমার বিরোধী যারা রয়েছেন, আমি তাদের নিয়ে আসবো আমার কাছে, নিয়ে এসে আমার দলকে শক্তিশালী করার চেষ্টা করব। এটাই হচ্ছে স্বাভাবিক পলিটিক্যাল যে সেন্স থাকে। এই পলিটিক্যাল সেন্স, আমি পলিটিক্যাল সায়েন্সের কথা বলছি না, পলিটিক্যাল সায়েন্স এখন মুছে গেছে, এটা পাইরেসির সঙ্গে যুক্ত হয়ে গেছে। এখন এই যে জায়গাটা, পলিটিক্যাল সেন্সটা সেটা এখানে যুক্ত হওয়ার কথা ছিল, সেটা হয়নি।
না হওয়ার পরিপ্রেক্ষিতে, যার জন্য এখনো পর্যন্ত যারা আক্রান্ত হয়ে বাড়িঘর ছেড়ে গিয়েছেন তারা এখনো পর্যন্ত নিরাশ্রয়, নিরান্ন অবস্থায় বিভিন্ন জায়গায় কাটাচ্ছেন। এটা কিন্তু অভিপ্রেত না। যে জায়গাটায় আপনি প্রশ্নটা করেছেন যে এটা কি চলতে থাকবে নাকি, না, এখানে দুটো দিক আছে। আমি এর আগেও একদিন বলেছিলাম, এই সন্ত্রাসগুলি বন্ধ করার দায়িত্ব নিতে হবে পলিটিক্যাল দলগুলিকে। আপনি শুনলে খুব আনন্দের ব্যাপার যে এই জায়গার ভেতরে খোয়াই মহকুমায় আপনার নন্দকুমার পাড়াতে প্রশাসনিক পুলিশ প্রশাসন থেকে একটা রাজনৈতিক নেতৃত্ব নিয়ে আলোচনা হয়েছে। আলোচনা খুব বেশি ফলপ্রসূ হয়েছে আমি এটা বলছি না। হালাহালি, আশারামবাড়ি, এই সমস্ত জায়গার সমস্ত পলিটিক্যাল লিডারদের নিয়ে আসা হয়েছিল, একটা চেষ্টা হয়েছিল। এসপি নিজে উপস্থিত ছিলেন। ওইখানে এই সন্ত্রাস বন্ধ করার পরিপ্রেক্ষিতে নানা রকম ব্যবস্থা নেওয়ার কথা হয়েছিল। ক্ষমতাসীন যারা ওইখানে রয়েছেন তাদের থেকে একজন উপস্থিত ছিলেন, বাকি অন্যান্য দলের মানে সামনের সারির রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন। কিন্তু আলটিমেট রেজাল্টটা কি হলো, এই জায়গা থেকে দাঁড়িয়ে সবাই মানে ভেবেছিলেন যে ঝামেলা হবে না বা ঝামেলা হবে না, কিছু কিছু ঝামেলা এরপরেও হয়েছে। থামানোর চেষ্টা হচ্ছে না তা না, থামানোর চেষ্টা হচ্ছে। কিন্তু প্রশাসনিক তরফ থেকে এই ধরনের যে ব্যাপক প্রস্তুতি, এই প্রস্তুতিটা আমার ধারণা হয়েছে প্রস্তুতিটা সেভাবে ছিল না। মানসিকভাবে হয়তো ছিল, কিন্তু ফিল্ডে নেমে একদম গ্রাসরুট লেভেল থেকে সেই প্রস্তুতিটা ছিল না। হয় সংখ্যাতত্ত্বের দিক থেকে তারা পিছিয়ে ছিলেন, অথবা তাদের ধারণাই ছিল না। এর আগের অতীত ইতিহাস নিয়ে ঘাটাঘাটি করতে গিয়ে তারা দেখেছেন এগুলি হয় না। একটা স্বাভাবিক চিন্তা ভাবনার ভেতরে যে এই যে থানসা শব্দটা বারবার ব্যবহার করা হয়, এই থানসারা থানসাদের বিরুদ্ধে কেন লড়াইটা করবে, এই চিন্তা ভাবনার এই মোটিভটা বোধহয় কাজ করেছে, যার জন্য অনেক ক্ষেত্রেই এটাকে কন্ট্রোল করা হয়নি। পুলিশ নিজে আক্রান্ত হয়েছে, বিভিন্ন জায়গায় পুলিশ আক্রান্ত হয়েছে। এই যে মানে টোটাল ব্যাপারটা, টোটাল ইনিশিয়েটিভের একটা অভাব আমার মনে হয়েছে। এবং প্রধান ইনিশিয়েটিভটা নেওয়া উচিত ছিল পলিটিক্যাল দলগুলি। আপনি মানে এখানে তো প্রত্যেক মানুষের পেছনে পেছনে একজন করে পুলিশ দাঁড় করিয়ে দেওয়া যাবে না। পলিটিক্যাল দলগুলি কতটুকু সদিচ্ছা আছে আমরা সেই বিষয়টা নিয়ে অবশ্যই আলোচনা করব। এই জায়গাটাতেই এই সন্ত্রাস বন্ধ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা। এই ভূমিকাটা অদূর ভবিষ্যতে কিন্তু এই যে এখন কিছু পলিটিক্যাল দল আপনার পোলিং এজেন্ট পায় না বা পায় ইত্যাদি বিষয়গুলি একটা সময় হবে, নির্বাচন কমিশনকে সিদ্ধান্ত নিতে হবে পোলিং এজেন্ট ছাড়া ভোট হবে, পাবে না মানুষ। কোন রাজনৈতিক দল পোলিং এজেন্ট তখন মানুষ যাবে না। ঠিক নন্দবাবু, এই যে এডিসি নির্বাচনোত্তর এই যে সন্ত্রাসের জন্য মানে প্রতিরোধ করার জন্য প্রশাসন ও নেতৃত্বের হস্তক্ষেপ কতটা দ্রুত ছিল বলে আপনি দেখেছেন? আপনারা তো দেখতেন, আপনারা যখন কাজ করেছেন তখন কেমন ছিল, আর এখন কতটা দেখলেন? দেখুন, একটা জিনিস, যে কোনো একটা রাজনৈতিক অ্যাক্টিভিটি যখন হয় বা রাজনৈতিক যারা এই যে সাপোর্টার থাকে, এদের যে ভয়ভীতি দেখানো এবং সেই ভয়ভীতি দেখানোর পরিপ্রেক্ষিতে যে একটা নৈরাজ্যের সৃষ্টি হয় বা পরবর্তী সময়ে বিভিন্ন ধরনের এই যে ক্রাইম হয়ে যায়, সেগুলো দুটো দিক আছে। ওদিন আমি বলেছিলাম যে একটা হলো ইনডাইরেক্ট একটা ইম্প্যাক্ট আছে, আর একটা ডাইরেক্ট ইম্প্যাক্ট আছে। ডাইরেক্ট ইম্প্যাক্ট ধরুন সেটাকে কন্ট্রোল করা যায়, যে এখানে দুপক্ষে মারামারি হচ্ছে, সেটাকে পুলিশ ফোর্স দিয়ে এটাকে কন্ট্রোল করা যায়, কন্টেইন করা যায়। কিন্তু ইনডাইরেক্ট ইম্প্যাক্ট যেটা আছে, এই যে মনের ভিতরে আমি দুরভিসন্ধি পুষিয়ে রাখলাম, তো সেখানে কিন্তু পুলিশ প্রশাসন কিছুই করতে পারবে না। কারণ কার মনে কি আছে, কোন গ্রুপে কোথায় কি ধরনের ষড়যন্ত্র করছে, কাদের কি গুপ্ত মিটিং হচ্ছে, তো সেগুলো মিটিং করে অমুকের বাড়িতে আজকে অ্যাটাক করবো, তমুকের বাড়িতে অ্যাটাক করবো, সেগুলো পুলিশ প্রশাসনের যতই বলুক না কেন, ইন্টেলিজেন্সের এমন কোন ধরনের অত্যাধুনিক টেলিপ্যাথি পাওয়ার নেই যে পাওয়ার দিয়ে এরা এটা বুঝতে পারবে। তো সেই কারণে হচ্ছে কি, এখন যারা, আমি বারবার বলছি, যারা ইয়ংস্টার যারা আছে, এদের কিন্তু খুব হাইলি এদের মোটিভেট করা হয়েছে। এরা এই যে গ্রুপটা আছে, বিশেষ করে ধরুন এই যে 16 থেকে শুরু করে আপনার ধরুন 30-35 বছরের এই যে গ্রুপটা আছে, এই গ্রুপটাকে আপনি যেভাবে শিখাবেন, যেভাবে এদের আপনি কাজে লাগাবেন, এটা কিন্তু নিজেদের ওদের কোন ধরনের ইয়েতে কাজ করে না, মানে যুক্তি তর্ক বা কোন ধরনের আইন কানুন কাজ করে না এদের মনে। এরা সবসময় থাকে আবেগে। হ্যাঁ, নেতা বলে দিয়েছে এটা করে ফেলে,
এর পরবর্তী কনসিকুয়েন্স কি হবে সেটা দেখে না। এই যে জায়গায় জায়গায় যে ঘটনাগুলো হচ্ছে সেটা অনেকটাই এই গ্রুপগুলো কিন্তু জড়িত সবচেয়ে বেশি। যারা নিজস্ব কোনো চিন্তা ভাবনা নেই, তারা তো আবেগের বসে কাজ করছে। তো সেটাকে যদি কন্টেইন করতে হয় তাহলে রাজনৈতিক দলগুলো যে আছে সেই রাজনৈতিক দলগুলো তারা প্রত্যেকটা ভিলেজ লেভেলে এবং প্রত্যেকটা ব্লক লেভেল থেকে প্রত্যেকটা লেভেলে কিন্তু ওরা ইমিডিয়েটলি বসা উচিত ছিল যে ইলেকশন হয়ে গেছে, আমরা অলরেডি মেজরিটি অ্যাকোয়ার করে নিয়েছি, এখন যাতে আমাদের বিশেষ করে জনজাতিদের উপর যাতে কোনো ধরনের আক্রমণ না হয়। থানসা বলছে মানে এই যে একটা ওদের যে একটা ব্রাদারহুডের কথা বলা আছে যে ট্রাইবেল, তো সেখানে তো দেখা যাচ্ছে ট্রাইবেলকে অ্যাটাক করছে। তো তাহলে এটা তাহলে ওই পলিটিক্যাল রাজনৈতিক দলগুলির এটা একটা বিরাট ধরনের একটা ফেলিউর যে আমি ভোটে জিতেছি সবকিছু জিতেছি কিন্তু তারপরে দেখা যাচ্ছে আমার এই ধরনের আমার যে সাপোর্টাররা এই ধরনের কাজ করে যাচ্ছে আমি কন্ট্রোল করতে পারছি না। তো এগুলো ভারতের রাজনীতিতে যখন শুরু হয়েছিল অনেক বছর আগে থেকে দূরদর্শী সম্পন্ন লোকজন তৎকালীন সময় হয়তো ভাবেনি যে এরকম ধরনের কোনো কিছু হতে পারে। পার্লামেন্টারি ডেমোক্রেসির সিস্টেম করেছে, সেই সিস্টেমটা যে এখন কিরকম ধরনের হয়ে যাচ্ছে, ইলেকশন তো সব হোল ওয়ার্ল্ডে হচ্ছে না। একটা জিনিস হচ্ছে রঞ্জনবাবু, এই যে যখন আগের কথা বলি, সন্ত্রাসের কথা, আমাদের রাজ্যে রাজনৈতিক সন্ত্রাসের ইতিহাস বহু পুরনো, আমরা অনেক আগে থেকে দেখছি। এখন সেটা 88 জোট আমল বলুন, 25 বছরের বাম শাসন বলুন, বা এখন বর্তমানের এই যে বিভিন্ন শাসক শরিকের দ্বন্দ্বের মধ্যেও আমরা রাজনৈতিক সন্ত্রাসের বিভিন্ন চিত্র দেখছি। এখন প্রশ্ন হচ্ছে, আগে একটা সময় এমন ছিল যে কর্মী সমর্থকরা যখন কোনো ধরনের সমস্যায় বা ঝামেলা জড়িয়ে পড়তেন, সেটা সংঘর্ষে জড়িয়ে পড়তেন, পুলিশ গেলে পুলিশের যে একটা ভূমিকা ছিল সেটাকে একটা গুরুত্ব দেওয়া হতো। সেখানে সাময়িক সময়ের জন্য হলো সবাই সংযত হতো। কিন্তু বর্তমানে যে চিত্রগুলো দেখা যাচ্ছে যে পুলিশ সংঘবদ্ধ হামলার শিকার হচ্ছে, কোনো এক জায়গায় পুলিশ গিয়ে কোনো যদি চেষ্টা করে সেটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না, এটা কতটা ভয়ঙ্কর রূপ নিচ্ছে বলে আপনি মনে করেন? আমি বলছি আপনাকে যে পুলিশের যে লোয়ার ফরমেশনটা আছে সেই ফরমেশনের উপর কোনো ক্লিয়ার কোনো ধরনের ওদের ইনস্ট্রাকশন নেই। অর্থাৎ যে কোনো এত বড় একটা ইলেকশন হবে, ইলেকশনের আগে পুলিশ অফিসারদের বিশেষ করে যে লোয়ার ফরমেশন আছে এদের ব্রিফ করা যে ওরা কি ভূমিকা নেবে। আজকে দেখুন মথা এবং বিজেপি এরা এখানে স্টেট গভর্নমেন্ট আছে, এরা একজনের শরিক দল, এখন হাইলি কনফিউজড পুলিশ ফোর্স। যে আমি যদি এই যে যারা হাঙ্গামাকারী এদের বিরুদ্ধে যদি আমি একটা অ্যাকশন নিই বা ধরুন এই অ্যাকশন নিতে গিয়ে কেউ মারা গেল, এর কনসিকুয়েন্সটা কি হবে এবং পরবর্তী সময়ে এটা দিয়ে কি ওই পুলিশ অফিসারকে কি বলির পাঠা করা হবে নাকি কিছু হবে, এই জন্য কেউ দায়িত্ব নিতে চাচ্ছে না। ওপেন আপনি দেখেছেন ভিডিও ফুটেজে বড় বড় লাঠি নিয়ে বড় বড় হাতিয়ার নিয়ে ঘুরে বেড়াচ্ছে পুলিশের সামনে, কিন্তু পুলিশ একদম সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। মানে কি আমি তখনই বুঝতে পেরেছি ক্লিয়ার কোনো ইনস্ট্রাকশন নেই পুলিশের উপর, বিশেষ করে যেটা লোয়ার ফরমেশন আছে পুলিশ স্টেশন লেভেল বা ধরুন ওই যে টিএসআর যে এদের যে প্ল্যাটুন লেভেল, এগুলো যারা প্র্যাকটিক্যালি এগুলো ডিউটিগুলো করছে, এমনকি একটা সাব ডিভিশন লেভেলের ডিস্ট্রিক্ট লেভেলও কিন্তু ক্লিয়ার কোনো ইনস্ট্রাকশন নেই যে কি করা। আরে যে পরিমাণ পুলিশ ডেপ্লয় করা হয়েছে সেই পরিমাণ পুলিশ যদি অ্যাকশনে নেমে যেত তাহলে কি অবস্থাটা হতো। অর্থাৎ একটা ইনসিডেন্ট তো হওয়ার কথা নয়, কারণ ওই যে আমি বললাম পুলিশের প্রতি যে একটা ইনডাইরেক্ট মানে ভয় থাকে সেটা নেই এখন আর। আচ্ছা, আগে ছিল, আগে আমরা যখন ছোট ছিলাম তখন পুলিশের ভয়ে আমরা বললাম না পুলিশের এই যে পুলিশের ইউনিফর্ম দেখলে যে সংযত হওয়া, সেটা যত বড় ক্রিমিনালই হোক না কেন। আর এখানে তো এরা তো পলিটিক্যালি এগুলো ক্রাইম নয়, এগুলো পলিটিক্যাল সন্ত্রাস করছে। এখন এরা কি কোনোভাবে সংযত হচ্ছে না? এবং আমরা এমনও তো দেখলাম যে পুলিশের গায়ে পর্যন্ত হাত উঠছে এবং সংঘবদ্ধভাবে তখন কিন্তু পুলিশকেও আক্রমণ করার চেষ্টা হচ্ছে, প্রশাসনকে আক্রমণ করা হচ্ছে এখন বিভিন্ন ঘটনা। এটা কি মানে পুলিশের প্রতি ভয় চলে গেল? দীর্ঘদিনে হয়ে যাচ্ছে, এটা একদিনে হয়নি। আচ্ছা, এটা দীর্ঘদিন ধরে হয়ে আসছে। আপনি দেখুন প্রথম বামফ্রন্ট সরকার যখন এসেছিল তখন তৎকালীন এক মন্ত্রী বলেছিল যে পুলিশকে বোতলের ভিতর ঢুকিয়ে দিয়েছি, পুলিশ বুদ্ধ হওয়ার প্রতীক। এই যে মেসেজগুলো যাচ্ছে টুয়ার্ডস দি পুলিশ, আজকে দেখুন এই যে জনগণের সরকার, যেখানে পুলিশের যে চাকরিটা সেটাও কোনো একটা ডেমোক্রেটিক গভর্নমেন্টের আন্ডারে থাকবে, পুলিশ কিন্তু একটা সবসময় থাকে এমন একটা থ্রেশহোল্ডে যে এখানে তো অদ্ভুত একটা ব্যাপার, এরা রাজ্য সরকারে এটা মিলিটারি সরকার চালাচ্ছে, এরাই আবার এখানে এই পাহাড়ে যখন ইলেকশন হচ্ছে তখন একে অন্যকে অ্যাটাক করছে। পুলিশ এখানে হাইলি কনফিউজড অ্যাকচুয়ালি কি অ্যাকশনটা নেবে, সিনিয়র অফিসাররা কোনো ইনস্ট্রাকশন দিচ্ছে না। তো এখন যে পুলিশ অফিসার ওখানে ডিউটিতে আছে একে তো দেখে ভয় পাচ্ছে না, কারণ ওই যে পার্টির
যারা সাপোর্টার আছে, এটা শুধু পাহাড়ে নয়, সব জায়গায়, আগরতলা শহরেও। তাহলে নন্দবাবু এখানে একটা জিনিস তো স্পষ্ট হয়ে গেল যে পুলিশকে ভয় নয়, পুলিশকে অ্যাকশন নিতে গেলে তাহলে এখন রাজনৈতিক কালার দেখতে হবে, কে শাসক দল কে বিরোধী দল। মনিময়দা, এই জায়গাটাতে আপনার কি মনে হয় যে পুলিশ যদি কোনো অ্যাকশন নিতে যায়, এখানে দেখা যাচ্ছে দুজনই তো শাসক শরিক, শাসক কর্মী সমর্থকরা, তাহলে পুলিশ দ্বন্দ্বে রয়েছে, যেটা নন্দবাবু বলছিলেন যে শাসক দলের কর্মী সমর্থকদের বিরুদ্ধে কিভাবে অ্যাকশন নেব, তাহলে পুলিশ তাহলে এটা দেখেই, কালার দেখেই তাহলে অ্যাকশন নেবে। সেটাই তো পলিটিসাইজ হয়ে যাচ্ছে, তো ব্যাপারটা তো এরকমই। তাদের দরকার লাগলে অপোজিশনকে ধরে নিয়ে চলে এখন পুলিশের ভূমিকায় এখানে আমরা অবশ্যই ক্ষোভ প্রকাশ করছি, কিন্তু পুলিশের আদৌ কি করার আছে? কিছু করার নেই। কেন জানেন তো, রাজ্যে এখন 60 জন আইপিএস অফিসার আছেন যারা রাজ্যটাকে চালাবেন। এর ভেতরে 22 জন আইপিএস অফিসার রাজ্যের বাইরে চলে গিয়েছেন। এমন একজন অফিসার, আমি নাম বলছি না যেহেতু কার্যকারণে আমার ছাত্রতুল্য, এই পুলিশ অফিসার ভেরি অ্যাক্টিভ এবং খুব ভালো কাজ করছেন। উনি ইন্টেলিজেন্স, সিকিউরিটি, স্পেশাল ব্রাঞ্চ, সেই সাথে একটা জেলার এসপির কাজও সামলাচ্ছেন। নির্বাচন উত্তর এবং নির্বাচন পূর্ব অবস্থা থেকে আমি যখন নির্বাচনে যাব, নির্বাচনও তো একটা নির্দিষ্ট জায়গা থেকে নির্দেশ আসার পরেই হয়েছে। নির্বাচনটা হবে কি হবে না এটা একটা চিন্তার ভেতরে ছিল, যার ফলশ্রুতিতে সুপ্রিম কোর্টের পারমিশন এসছে ইত্যাদি ইত্যাদি, নির্বাচন করতে হবে। নির্বাচন হয়ে গেল। নির্বাচন হওয়ার পরিপ্রেক্ষিতে আমার কি স্ট্রেংথ আছে এটা আমি জানাবো না, এটা বলবো না। নির্বাচন কমিশন যারা, রাজ্য নির্বাচন কমিশন যারা এডিসি চালালেন, তারা কি স্ট্রেংথ নিয়ে মাঠে যাচ্ছেন ওরা দেখবেন না। এটা আপনার কোনো চিন্তা ভাবনা থাকবে না। শুধু দেখবেন যে পলিটিক্যাল দল যারা এখানে আলাদা 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 নির্বাচনে লড়ছেন, 3টে পলিটিক্যাল দল অন্তত একসঙ্গে রাজ্যে ক্ষমতায় আছে, রাজ্যে সরকারে আছেন। তারপরে স্বাভাবিকভাবেই পুলিশ কি অনেকটা নিশ্চিন্ত ছিল যে না কোনো গন্ডগোল হবে না। তাহলে তো ইন্টেলিজেন্সিয়ার উপর প্রশ্ন আসবে, কেন আপনারা নিশ্চিন্ত থাকলেন, কিসের ভিত্তিতে? নির্বাচনের আগে থেকে অন্তত 1.5 থেকে 2 মাস যে ধরনের ঘটনাগুলি ঘটেছে, একটার পর একটা যে ধরনের ঘটনা হয়েছে, ছেড়ে দিন। আগরতলা শহরের উত্তর গেটে আপনি নিজেও কভার করতেছিলেন, কি অবস্থাটা হয়েছে, সেই একটা বন্ধকে কেন্দ্র করে হঠাৎ করে 3টের সময় উঠিয়ে নেওয়া হলো। এই জায়গাগুলি চিন্তা ভাবনা করে তারপরে নির্বাচনের জন্য প্রস্তুতি রাখা উচিত। আমি সেটা প্রথম থেকেই বলছি, প্রস্তুত ছিল না প্রশাসন, প্রস্তুতি কোনো অবস্থাতেই ছিল না, যার ফলশ্রুতিতে নির্বাচনের দিন প্রায় নীল ঘটনা, প্রায় নীল। আপনি দেখবেন নির্বাচনের দিন কিন্তু ব্যাপক সন্ত্রাস হয়েছে এরকম নেই, কিছু একেবারে 2-1টা মিনিমাম একেবারে শান্তিপূর্ণ ছিল। আমরা নির্বাচন কমিশনকে দারুণ প্রশংসা করেছি। এর পেছনে পলিটিক্যাল দলগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল সেদিন, আপনি মানুন বা না মানুন, তারা রেস্ট্রেইন ওয়েতে ছিলেন, যার ফলশ্রুতিতে ঘটনাগুলি ঘটে না। এখন কি স্বাভাবিকভাবে প্রশ্নটা কি, ফলাফল পর্যন্ত আপনারা অপেক্ষা করছিলেন? এই যে জায়গাটা, এই চিন্তা ভাবনাটা কারা করবেন? আমাদের থেকে তো 3 স্টেপ এগিয়ে থাকবেন যারা। এই চিত্রটা শুধু এবার এডিসি নির্বাচন নয়, আমাদের রাজ্যে তো এটাই ইতিহাসও বলছে যে এই চিত্রটা রাজ্যে দেখা যায়। ফলাফলের আগে, 2023 আগে পূর্বাভাসের মতো হয় না। 18তে যে একটু একটা জিনিস তো আপনিও স্বীকার করবেন, কারণ হয়তো আপনার বয়স কম, ওনারও তো এত বেশি নেই। আমি আগরতলাতে 50 বছর আগে দেখতাম এই তুলসীবতী গেটে প্রকাশ্যে মারতে মারতে পুলিশে একটা মানে ওখানে যে একটা লুফিয়ান, ওকে লুম্পিয়ান একটাকে ধরে নিয়ে যাচ্ছে। আচ্ছা, কেউই আশপাশে প্রতিবাদ করছে না। পুলিশের প্রতি একটা জেনারেল একটা ভয় ছিল, মানুষের ভয় ছিল। নেতাজি রোড থেকে শুরু করে আগরতলা শহর যে ঘুরে যাচ্ছেন, আপনি ফিরে তাকান কখনো কোনো পুলিশের দিকে? পুলিশের যে বড় বড় অফিসার গুলো ঘুরে বেড়ায়, কোন পাবলিকের একটুও ভয় আছে ওর প্রতি? কিচ্ছু নেই। এই যে পুলিশের প্রতি যে ভয়টা আস্তে আস্তে একদম উবে গেছে, এখন এই পুলিশটা যখন অ্যাকশন নিতে যায় তখন মানুষ ভাবে এই আবার কোন দিন সে এত সাহসী হলো। হ্যাঁ, তখন পুলিশের মধ্যে কিন্তু জনবদ্ধভাবে একটা দেখা যায়। আজকে এই যে এডিসি হোক যেখানে হোক, এখানে যারা যারা হাঙ্গামা করছে, এরা জানে পুলিশের দৌড় কতটুকু। পুলিশ যে ফায়ারও করবে না, পুলিশ যে পরবর্তী সময় এদের বিরুদ্ধে কোনো ধরনের ড্রাস্টিক অ্যাকশন নেবে না, ওদের দাদারা আছে, দাদারা বললেই ছেড়ে দেবে। এরকম একটা আমাদের যে ক্রিমিনাল জাস্টিস ডেলিভারি সিস্টেমের উপর মানুষের যে একটা কনফিডেন্স,
সেটা কিন্তু এখন আর নেই। আপনি কিন্তু আপনাকে মারধর করেছে বলে আপনি সঙ্গে সঙ্গে বিচার পেয়ে যাবেন, সেরকম কিন্তু না, আশা করা এখন যায় না। এটা কি তাহলে মানে আইন শৃঙ্খলা ভাঙনের না, ইঙ্গিত নাকি এর মানে জন্য- পরিকল্পিতভাবে? এর জন্য পুরো সিস্টেমটাকেই আপনার পাল্টাতে হবে। অর্থাৎ একটা বলা যায় ডিটারেন্ট পানিশমেন্ট, অর্থাৎ যদি কেউ একটা ছোটখাটো অপরাধ করে তার জন্য যে পানিশমেন্টটা যদি খুব দ্রুত হয়ে যায়, এটা মানুষের মধ্যে একটা মেসেজ যায় যে না এরকম করলে এরকম হয়, সেরকম তো হচ্ছে না। তো এই যে এডিসিতে যে এতগুলো পরপর ইনসিডেন্ট হচ্ছে, যারা এগুলো করেছে তারা জানে বড় জোর একটা কেস হবে, কেস হলে কি হবে, আমাকে নিয়ে যাবে, বড় জোর নিলে কি হবে, আমি জামিনে ছুটে থাকবো, পুলিশ কোনো ফ্যাক্টর না। আমার জন্য রাস্তা অবরোধ হবে। আমি যখন চাকরি করতাম আমাকে ডাইরেক্টলি বলেছে অনেক রাজনৈতিক দলের নেতারা, না না পুলিশ কোনো ফ্যাক্টর নয়। মানে এই যে কথাগুলো শুনতে তখন মানে পুলিশ কোনো ফ্যাক্টর নয়, অর্থাৎ অপোজিশন যে আছে সে আমার কাছে ফ্যাক্টর। তারপরে কত ঘন্টা গেল একজন অ্যারেস্ট আছে, কোন মানে স্বল্প পানিশমেন্ট আছে, সেটা কল্পনা করা যায়? ভাবা যায়? 50 বছর আগে ভাবা এটা তো যায়? এক্সট্রিমিস্টের সামনে সময় ডেপুটেশন হতে পারে, আমি তৈনানি থানার ঘটনা জানি, ধর্ণা হতে পারে থানার সামনে। আমি তৈনানি ঘটনা কানাও যায় না, এগুলো কিন্তু মিনিংলেস কথা নয়। থানার সামনে কানাও যায় না, সেগুলো অনেক আগের কথা। এত ভয় ছিল যে থানার পাশে দিয়ে রাস্তা থাকলে ওই রাস্তা দিয়ে ঘুরতে হয়, সেই রাস্তাতে আজকে জনসাধারণ গিয়ে তালা লাগিয়ে দিচ্ছে থানাতে। তো এই পুলিশ কি করে ল অ্যান্ড অর্ডার আগরতলা শহর, এই যে কোন একটা ক্রাইসিস ম্যানেজমেন্টে গিয়ে আগরতলা শহরে আমরা দেখেছি, আপনি স্কুল সময় বোধহয় পেয়েছেন, একা শুধু টাউন দারোগা বলে একজন দারোগা, এবং আমরা রঙ্গলাল রায়কে জানতাম, আমি তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি তার কথা, খুব কাছ থেকে দেখেছি বলে, একা। এখন ডিএসপি সেন্ট্রাল, এসডিপিও থেকে আরম্ভ করে কটা দুটো থানা আগরতলা শহরের ভেতর, পারছে, মহিলা থানা ছাড়া আছে বলে দিলাম, দুটো থানা, একা। এই যে মানে 4খানা সিনেমা হল সামলাতেন উনি একা। হয়তো কিছু কোনো সময় উনি বাড়াবাড়ি করেছেন, হতে পারে কারোর কাছে বাড়াবাড়ি থেকে, বাড়াবাড়ি ছিল, শৃঙ্খলাটা ছিল। আজকে মানে একটা রিক্সাওয়ালা ইয়ে থেকে মানে তার 3,500 টাকা লুট করে ওকে কিডন্যাপ করে নিয়ে চলে গেল 14 তারিখ। আপনি পুলিশ ধরতে পারলো কবে জানেন? 24 তারিখ পুলিশ অ্যারেস্ট করেছে 5 জনকে, এবং গাড়ি নিয়ে এসে একটা রিক্সাওয়ালাকে কিডন্যাপ করতে হলো। এই ধরনের ঘটনা থানা থেকে কতটুকু দূরে জানেন তো? 300 মিটার। আমরা আলোচনা করছি ঠিক, কিন্তু এটা কি আমরা এই জায়গাটা আমরা কোন ভবিষ্যৎ বা কোন সভ্যতার দিকে না, আপনি এই যে জায়গাটা কেন হচ্ছে সেন্ট্রাল ফোর্স কেন ডেপ্লয়েড হয়েছে বাই 22 ব্যাটালিয়নস কেন হচ্ছে? তাহলে স্টেট পুলিশের যে একটা বাধ্যবাধকতা আছে যে কোন একটা রাজনৈতিক দলের আন্ডারে স্টেট পুলিশ কাজ করে, সেই রাজনৈতিক দল ওর হলো মাস্টার, ওর আন্ডারে কাজ করে ও কোনোদিনও ইম্পার্শিয়াল হতে পারবে না বা সাহস দেখাতে পারবে না। আজকে আপনি বর্ডারে যান, বিএসএফ আপনাকে চ্যালেঞ্জ করবে, একজন বিএসএফ আপনাকে চ্যালেঞ্জ করে আপনাকে ওখান থেকে হটিয়ে দেবে, সেটা পুলিশকে কেন উপায় পাচ্ছে না? কারণ বর্ডার সিকিউরিটি ফোর্স ওখানে ফায়ার করে দেবে, এটা আমার জানা আছে। তো আমরা তো বুঝি যে কেন কাজগুলো হচ্ছে না। আজকে এত পুলিশ লাগে না, আপনার যদি রিয়েলি যদি আপনি অ্যাকশন ওরিয়েন্টেড ফোর্স হয়, এত পুলিশ লাগে না। তো এখন পুলিশের ভূমিকা, প্রশাসনের ভূমিকা নিয়ে তো প্রশ্ন উঠছে, কিন্তু পাশাপাশি একটা জায়গায় বলুন না, এই যে আমি অনুষ্ঠানের সময় ফুরিয়ে যাচ্ছে, আরেকটা বিষয় আলোকপাত চাইবো মনে মধ্যে, এই যে এখন যদি নির্বাচন, এডিসি নির্বাচনে 28-24 এই ফলাফল যদি আমরা জোর করে ভিলেজ কমিটি দখল করে নেওয়ার একটা পারমিশন লাইসেন্স হয়ে থাকে, তাহলে কি আমরা বলতে পারি যে তাহলে গণতন্ত্র আছে ডিসি এলাকায়? না, আপনার একটা আপনার আমাদের যে ইন্ডাস্ট্রি তো এখন এটা পর্যটন কেন্দ্র, এই যে একটা পর্যটন কেন্দ্র তো দখল হয়ে গেছে বোধ আজকে বিকেলবেলা বা করবুর ব্লকের একচুয়ালি গোমতী জেলার ঘোড়াগাপ্পা পঞ্চায়েতগুলি নির্বাচিত প্রতিনিধি, পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত কয়েকটা দখল হয়ে গেছে অলরেডি, এবং পঞ্চায়েত সমিতিগুলি দখল হয়ে গেছে মানে দল পরিবর্তন করে চলে এসেছে, এরকম ঘটনা হয়েছে। আমি সবগুলি ক্রস চেক করিনি, ফলে আমি এগুলি জোর দিয়ে কিছু বলছি না, কিন্তু ঘটনাগুলি আমাদের কানে আসছে, এগুলি বন্ধ হওয়া উচিত, ইমিডিয়েট বন্ধ। একটা যে কোনো রাজনৈতিক দল নির্বাচিত প্রতিনিধি সেখানে গেছেন, নির্বাচিত হয়ে তিনি গেছেন, ভোট হোক বা না হোক সে অনেকদিন আগে হয়ে গিয়েছে ঘটনাটা, কিন্তু নির্বাচিত প্রতিনিধি হিসেবে কাজ করে জোর করে দখল করে নেবেন আপনি? কোন ডেমোক্রেসি? এটা কি ধরনের গণতন্ত্র? একটা কথা আমি বলছি,
এই যে অ্যান্টি ডিফেকশন ল আছে, সেখানে 2/3 যদি নিয়ে কেউ চলে যায় ঠিক আছে, তারপরেও পারবে না। সেই আইনটাও আমার অনেক অবজেকশন আছে। কেন? ধরুন আপনি ভোটে দাঁড়িয়েছেন, আমি দীপেন বাবুকে ভালোবাসি, আমি দীপেন বাবুকে ভোট দিলাম। একদম। কেন ভোট দিলাম? দীপেন বাবু ওই দলের হয়ে দাঁড়িয়েছেন, ওই দলকে আমি সমর্থন করি। কিন্তু দীপেন বাবু আফটার ইলেকশন যখন ওই দল চেঞ্জ করে আরেকটা দলে চলে গেলেন, তাহলে আমি যে ম্যান্ডেটটা, মানে আমার ম্যান্ডেটটা তো হলো না, এটা তো বিপক্ষে চলে গেল। এই যে অ্যান্টি ডিফেকশন স্যার যেটা তুলেছেন, এটা আমি খুব ভালো সময়ে তুলেছেন। অ্যান্টি ডিফেকশন লটা না, এটা ডিফেক্টিভ ছিল। সুপ্রিম কোর্টের কতগুলি জাজমেন্টের পরে এমন একটা জায়গায় এসেছে, আমি তো বললাম যদি মানে পেছনের দরজা দিয়ে কোনো ঘটনা না ঘটে, এই যে গতকাল রাজ্যসভার যে 7 জন দল পরিবর্তন, 7 জনেরই চলে যাবে, 7 জনেরই সদস্যপদ চলে যাবে, যে কনস্টিটিউশনের এই অ্যামেন্ডমেন্ট অনুযায়ী 10th শিডিউল অনুযায়ী থাকতে পারে না, কোনো অবস্থায় থাকতে পারে না। এগুলি বারবার আমাদের জুডিশিয়ারিও এর জন্য দায়ী, বারবার দেরি করেছে না, সুপ্রিম কোর্ট আলটিমেটলি একটা রায় দিয়েছে। কিন্তু এই যে জায়গাগুলি, এই অ্যান্টি ডিফেকশন ল আনাই হলো সমস্ত করা উচিত ছিল, তার সঙ্গে যুক্ত করে দেওয়া উচিত। যদি আপনি দল পরিবর্তন করেন, করুন, আপনাকে পদত্যাগ করতে হবে, পরের 10 বছর আপনি আর নির্বাচনে দাঁড়াতে পারবেন না, করে দিন। নির্বাচন কোনো পলিটিক্যাল দল রাজি হবে না, কারণ এগুলি হচ্ছে পাইরেটস। কতগুলি লোক শুধুমাত্র দল পরিবর্তন করে কিছু নিজেদের বৃত্তীয় সহায়তার জন্য, এছাড়া কিচ্ছু করে না। তা না হলে একটা লোক দাঁড়িয়ে মানে প্রতিবাদ করতে পারে না। আমি ভীষণ দুঃখ পেয়েছি। আমি ওনাকে রেসপেক্ট করে, ওনার প্রতি রেসপেক্ট জানিয়েই বলি, ওনার প্রতি রেসপেক্ট জানিয়েই আমি বলছি যে আজকে যিনি এডিসি যিনি যারা জিতলেন, সেই দলের যিনি প্রধান, তিনি আজকে একটা লাইভ ভিডিও বার্তা দিয়েছেন। আমার শুনতে ভীষণ ভালো লাগছিল, ওনারা কি কি কাজ করবেন এই কথা 5টা প্রশ্নগুলো ওঠানো হয়েছে বারবার নির্বাচনের সময়, যে 5 বছর কি করা হয়েছে, এই স্টুডিও থেকে আপনারা বারবার তুলেছেন। হ্যাঁ, আমরা এখানে তুলেছি, বারবার বলেছি। এই জায়গায় দাঁড়িয়ে উনি 5টা পয়েন্টের উপর কথা বলেছেন। আমি খুব খুশি হতাম। এই যে নির্বাচনোত্তর সন্ত্রাস, এর আগে উনি বলেছেন 3 বার। আজকের যে গুরুত্বপূর্ণ এইগুলির ভেতরে যদি উনি ধমকের সুরেও বলতেন, একটা জিনিসও তোমাদের বরদাস্ত করা হবে না, এবং যারা ঘর ছাড়া আছে তাদেরকে আমি দাঁড়িয়ে থেকে বলবো তোমরা ঘরে চলো, তোমরা তো সব আমারই লোক, ত্রিপুরা রাজ্যেরই লোক, সবাই ঘরে চলো। এটা শুনলে আমি আরো খুশি হতাম। খুব ভালো ভালো সিদ্ধান্ত। এই যে বলছেন এখন রিক্রুটমেন্ট প্রসেস নিয়ে, এবং বলছেন রাজ্য সরকারে যেভাবে রিক্রুটমেন্ট প্রসেস হয় সেইভাবে রিক্রুটমেন্ট প্রসেস করা, তার মানে এতদিন রিক্রুটমেন্ট প্রসেস যেটা ছিল সেটা ঝামেলা ছিল। এই যে এডিসি যেভাবে দখল করা হচ্ছে তা নিয়ে কিন্তু কোনো বিবৃতি ছিল না, গ্রাম পঞ্চায়েত বা ইত্যাদি ইত্যাদি। ওকে, এখন একটা ভিলেজ কাউন্সিল, একটা শেষ প্রশ্ন আপনাদের কাছে। আজকের অনুষ্ঠানে আরো সময় খুব বেশি নেই, 5 মিনিট সময় আমার হাতে আছে। এই যে বারবার সংঘর্ষ বিভাজনের ফলে রাজ্যের যে সামাজিক সম্প্রীতি বা আর ভবিষ্যতের মানে রাজনীতিতে একটা কি প্রভাব পড়ছে বলে আপনারা দেখছেন, এবং কি করার এটাতে আপনারা কি কতটুকু? আজ থেকে যদি আপনি 40-50 বছর আগে দেখতেন, গ্রামে গ্রামে মানুষের মধ্যে একটা সৌভ্রাতৃত্ব ছিল। একজনের বাড়িতে কোনো অতিথি এলে সবাই জানতো। সেটা রাজনীতি অনেকদিন আগে সেটাকে ধ্বংস করে দিয়েছে। এমনও অনেক জায়গা আছে, আপনার ধরুন এই যে জোলাইবাড়ি টোলাইবাড়ি, আমি শুনেছি বিবাহ হয় না, অর্থাৎ এই বাড়ির সঙ্গে এই বাড়ির বিয়ে হয় না, এই বাড়ি এই দলের, এই বাড়ি এই দলের, কোথায় গিয়ে পৌঁছেছে, নেমন্তন্ন রক্ষা হয় না রাজনৈতিক। এবং তার মধ্যে একটা যদি এর মধ্যে যদি সাম্প্রদায়িকতা ঢুকে যায়, রাজনৈতিক মেরুকরণ একটা জিনিস, আর যদি সাম্প্রদায়িকতা ঢুকে যায় এর মধ্যে, তাহলে কিন্তু পরিস্থিতি আগামী দিনে কিন্তু ভয়ঙ্কর আকার ধারণ করবে, যেটা ভারতের পক্ষে না, শুধু ভারতের যারা আমরা বাস করি আমাদের পক্ষে কিন্তু একটা ভয়ঙ্কর একটা উদ্বেগের কারণে দাঁড়াবে। কারণ ছোট ছোট খণ্ডে বিভক্ত হয়ে একে অন্যকে আক্রমণ করে, যেটা আমরা মণিপুরে দেখতে পাচ্ছি বা অন্য কোথাও দেখতে পাচ্ছি। তো এটা আমি মনে করি যে মানুষ এখন গণতন্ত্রকে শ্রদ্ধা করুক, যে যেভাবে আমার কাজে লাগবে, অর্থাৎ যে আমার জন্য কাজ করবে, ডেভেলপমেন্ট করবে, ইরেসপেক্টিভ অফ হিজ পলিটিক্যাল অ্যাফিলিয়েশন বা যাই কিছু হোক, একে আমি অ্যাকসেপ্ট করবো। এইরকম ধরনের মানসিকতা রাজনৈতিক দলগুলো যাতে নিয়ে আসে ওদের সাপোর্টারের কাছে, না চলে বলে কৌশলে আমি ক্ষমতা দখল করে মানুষের উপর অত্যাচার করবো আর এরকম ধরনের কাজ করে যাব। ওকে, মোহাম্মদ, এই যে শেষ একদম রাজনীতি কি মানে আরো বেশি আগামী দিনের এই যে মেরুকরণ ও চরমপন্থার উত্থানের দিকে এগিয়ে যাচ্ছে বলে আপনি মনে করেন? খুব চিন্তায় আমরা পড়েছি। সত্যি কথা বলতে কি, এত কিছুর ভেতরে একটা ভালো জিনিস কি জানেন তো, এবারের এই যে সন্ত্রাসটা হচ্ছে না, এই সন্ত্রাসটার ভেতরে আপনি যদি খুব মানে
গভীরভাবে ভেতরে যান, কোনো ধর্মের ভিত্তিতে কিন্তু এই সন্ত্রাসটা হয়নি। এটা সব খারাপগুলির ভেতরে একটা ভালো দিক। কিন্তু চিন্তাটা হচ্ছে যে তারা একই কমিউনিটি আর এক কমিউনিটির বিরুদ্ধে আক্রমণটা শানাচ্ছে। এটা কিন্তু মানে খুব চিন্তার বিষয়। পাহাড়ে সেটা ছিল না। আমি ওনার সঙ্গে 100% সহমত পোষণ করে বলি, যে সহৃদয়তার সঙ্গে পাহাড় চলছিল সেই হৃদয়ে কিন্তু একটা কালো দাগ পড়ে গেল। এটা কিন্তু চিন্তার বিষয় হবে। এই চিন্তাটা অনেক দূর পর্যন্ত যাবে। কোনো ইন্টেনসিভ কেয়ার ইউনিট নেই যে এই চিন্তা থেকে আমাদের চিন্তামুক্ত করতে পারে। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আজ সঙ্গে থাকার জন্য। নন্দনবাবু আপনাকে ধন্যবাদ, মনোমিতা আপনাকে ধন্যবাদ। দর্শক বন্ধুরা, সদ্য সমাপ্ত হওয়া এডিসি নির্বাচনকে ঘিরে সহিংসতা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, কিন্তু বরং এই রাজ্যের দীর্ঘদিনের রাজনৈতিক সংস্কৃতির বহিঃপ্রকাশ। দোষারোপের রাজনীতি, উস্কানিমূলক বক্তব্য, প্রশাসনের ওপর আক্রমণ, সব মিলিয়ে গণতন্ত্রের ভিতকেই দুর্বল করে দেওয়া হচ্ছে। এর সবচেয়ে বড় মূল্য দিচ্ছে সাধারণ মানুষ, ভয়, অনিশ্চয়তা আর বিভাজনের মধ্যে বসবাস করে। প্রশ্ন থেকেই যায়, এই চক্র ভাঙবে কে এবং কিভাবে? রাজনৈতিক সদিচ্ছা, প্রশাসনিক দৃঢ়তা এবং সমাজের সচেতন অংশের সক্রিয় ভূমিকা ছাড়া এই সহিংসতার সংস্কৃতি থেকে মুক্তি পাওয়া অসম্ভব। আর তা সত্যি হবে কিনা সেটাও সময় বলবে। সঙ্গে থাকুন, আর দেশ দুনিয়ার সব খবর দেখার জন্য আপনারা চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ড।